ছাত্র শিবির যত দ্রুত সম্ভব আমি মনে করি যে কোনো রকম কালক্ষেপণ না করে এদের নিষিদ্ধ করা উচিত। এবং সবশেষে একটু আগে মানে দেখছিলাম যে পাকিস্তান তারা প্রতিটা যুদ্ধ অপরাধী, চাচা আপনিও বোধহয় দেখেছেন, যে প্রত্যেকটা যুদ্ধ অপরাধী ফাঁসি কার্যকর হওয়ার পরে অনাহতভাবে তারা একটি দেশের অভ্যন্তরীণ, স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে এত নির্লজ্জ এবং বিশ্বব্যাহী একটা দেশ আর পৃথিবীতে আছে কিনা দ্বিতীয়টি আমি জানি না। এবং রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এটি আদৌ কোনো রাষ্ট্রের পর্যায়ে পড়ে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক আছে। গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে পাকিস্তানের এমনি প্রতিক্রিয়া হয়তো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং সেই কারণে অনাকাঙ্ক্ষিত, কিন্তু একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই জন্যে যে এটাও প্রমাণ করছে যে এরা আসলে পাকিস্তানেরই চর ছিল, কিন্তু তারা বাংলাদেশের সময় ক্ষেপণ করলো। এবং তারা আরেকটা জিনিস ভয় পাচ্ছে যে বাংলাদেশে এই যুদ্ধ অপরাধীদের বিচার যখন হচ্ছে, যে 195 জনের বিচার করার কথা বলে তারা নিয়ে গিয়েছিল ফেরত, এখন এটা আন্তর্জাতিকভাবে একটা চাপ সৃষ্টি হতে পারে যে এদের বিচারে। সেই জন্য আগের থেকে ওই যে বলে যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, ওই কাজটি তারা করছে এখন। কিন্তু আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো বলেই দিয়েছে তারা এই 195 জনের বিচার করবে। তথ্য সংগ্রহ শুরু হয়ে গেছে, অনুপস্থিতিতে অনায়াসেই বিচার করা যায় এবং দৃষ্টান্ত রহিত নয় আর কি, আমাদের করা উচিত। নিশ্চয়ই স্যার, আরেকটি বিষয় আনতেই চাচ্ছি আপনাদের কাছে, যে আমরা দেখেছি যে বিশ্বের বেশ কিছু নামি দামি মানবাধিকার সংগঠনগুলো কিন্তু, পাকিস্তান তো করছেই, আবার এই মানবাধিকার সংগঠনগুলো মানবের অধিকারের নামে কি আসলে দানবের অধিকার রক্ষা করছে না, যখন তারা এই ধরনের মীর কাসেম আলী, কাদের মোল্লা এদের রক্ষার জন্য যখন তারা এতখানি উচ্চকণ্ঠ হয়ে পড়ে? আমরা একটা প্রশ্ন করতে পারি। প্রশ্নটি হলো, এই হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এদের মতো প্রতিষ্ঠান তো বহুদিন থেকেই আছে। 71-এ যখন আমরা গণহত্যার শিকার, নির্যাতনের শিকার, তখন কি তারা কোনো ট্রু শব্দটি করেছিল? করেনি। ইতিহাস প্রমাণ করে না যে এদের কোনো বাণী আমরা শুনেছি তখন। 2003-এর পর ইরাকে প্রহসনমূলক বিচারের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সাদ্দাম হোসেনকে যখন হত্যা করলো, এটা একেবারে পুরোপুরি হত্যা, তখন তো হিউম্যান রাইটস ওয়াচের কোনো মন্তব্য, ফিলিস্তিনের ঘটনা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বক্তব্য শুনিনি। তো এরা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে সব সময় যে তৃতীয় বিশ্বে নানাবিধ সংকট তৈরি করা, জিয়ে রাখা, এই জন্য এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং টিআইবি। আর তুরস্কের কথা আপনি কি বলবেন? তুরস্ক তো একটা দেশ হিসেবেই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই যুদ্ধ অপরাধীদের বিচারের বিরুদ্ধে। তো তুরস্কের ভূমিকা, তো সেটার ব্যাখ্যা আছে, যৌক্তিক ব্যাখ্যা আছে, কারণ তুরস্কের বর্তমান প্রশাসন অতিমাত্রায় ডানপন্থী আর কি, অতিমাত্রায় ডানপন্থী। তো কাজে তুরস্কের সঙ্গে আবার পাকিস্তানের ভালো সম্পর্ক, তুরস্কের সঙ্গে আবার ইসরায়েলের সম্পর্ক আছে। কাজে তুরস্ক একটা অদ্ভুত দেশ, অদ্ভুত রাষ্ট্র আর কি। তো সেই জন্য আমার কাছে মনে হয় এরা সব মতলবী প্রতিষ্ঠান, এবং এই যে মীর কাসেম আলীর প্রচুর অর্থবিত্ত ব্যয়িত হয়েছে তদবির করবার জন্য, এদের হাতে বোধহয় পৌঁছেছে কিছু অর্থবিত্ত, সেই জন্য এরা এভাবে কথা বলে। কিন্তু এরা কি একটিবারও বলছে যে 71-এ এই গণহত্যা হয়েছে, এই নারীরা সম্ভ্রম হারিয়েছে? এই কথা তো তারা বলছে। আর একটা কথা এই প্রসঙ্গক্রমে উঠে এসেছে, আন্তর্জাতিক মান। আমার কাছে খুব হাস্যকর লাগে, যেটা নিয়ে বিএনপি কিছুদিন হইচই করেছিল, এখন খুব একটা করে না, কারণ তাদের গৃহদাহ সামলাতেই সময় যাচ্ছে আর কি। তো আমরাই কিন্তু এই ধরনের বিচারের ক্ষেত্রে মানের স্রষ্টা। 1973-এর ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট পৃথিবীর ইতিহাসে প্রথম একটি আইন। নুরেমবার্গ বিচার কাজীর বিচারের মতো, সেখানে কোনো আইন নেই, কিছু নেই। আমরা আইন করেছি এবং স্বচ্ছ বিচার পদ্ধতির মধ্য দিয়ে
এমনকি অপরাধীদেরকেও তাদের অবলম্বনকারী কৌশলী আমরা দিয়ে দিয়েছি সব কিছু। আর এই বিচার প্রক্রিয়া আমি নিজে দেখেছি। এটা যে পত্রিকার পাতায় পড়া কারো মুখে শোনা তা নয়, কারণ আমি একটি মামলায় আমি সাক্ষী হিসাবে কাজ করেছি। তো সেই জন্যে আমি বলবো যে পরিপূর্ণ স্বচ্ছ সাধারণ আইনি প্রক্রিয়ায় বিচার চলছে। এমনকি প্রাণ ভিক্ষা দেওয়ার সুযোগটাও দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কিন্তু আইনি বিতর্ক রয়ে গেছে, যেটা একটা বিশেষ ধরনের ট্রাইব্যুনাল, সাধারণ ট্রাইব্যুনাল নয়। কাজে এই ট্রাইব্যুনালের রায় কিন্তু চূড়ান্ত হওয়া উচিত। এটা পুনর্বিবেচনারও সুযোগ নেই, প্রাণ ভিক্ষারও সুযোগ নেই। পৃথিবীর অন্যান্য দেশে তাই হয়েছে, দুটো সুযোগই দেওয়া হচ্ছে এবং জিজ্ঞেস করা হচ্ছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। তো এর চেয়ে বেশি স্বচ্ছ আর এতটা মানবিক মানে আমরা হয়ে যাচ্ছি কিনা স্যার, আসলে সেই প্রশ্নটি উঠে যাচ্ছে। ৭১ কি তখন তারা পাকিস্তানকে প্রশ্ন করেছিল যে তোমরা অমানবিক কাজ করছো, তোমাদের মানদণ্ড কোথায়, আন্তর্জাতিক মানে নেই তোমাদের গণহত্যা, এগুলো কি বলেছিল? তারা বলেনি। জি, সাইদুর রহমান বোধহয় কিছু বলতে চাচ্ছেন। আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যারা আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে কথা বলে, একজন শহীদের সন্তান হিসেবে ৩০ লক্ষ শহীদ পরিবার পক্ষ থেকে বলতে চাই যে ৭১ যারা আমাদের স্বজনকে এদেশের জন্ম ঠেকিয়ে দেওয়ার জন্য যারা হত্যা করেছিল, তারা কোন আন্তর্জাতিক মানদণ্ডে হত্যা করেছিল? না, যেমনটা আপনি আপনার নিজের মায়ের কথা বলেছেন, জীবন্ত পুঁতে মারা হলো একজন মাকে। এবং আমি এই প্রসঙ্গে আরেকটু উদাহরণ দেই। আমি যেটা বলছিলাম শুরুতে আমার বাবার পরিচয় দিতে যে আমার বাবা সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং উনি ফাউন্ড্রি শপ, ঢালাই ঘর বলতো, সেটার ইনচার্জ ছিলেন। ঢালাই ঘরে কি করা হয়, সেখানে লোহা গলানো হয়, 3400 ডিগ্রি ফারেনহাইটে লোহা গলিয়ে সেই গলিত লোহা দিয়ে রেলের বিভিন্ন ছাঁচে পার্স তৈরি করা হয়। সেখানে 3টা ব্লাস্ট ফার্নেস ছিল। সেই সময়ে পাকিস্তানি আর্মি এবং বিহারিরা মিলে বাঙালিদেরকে হাত পা বেঁধে জ্বলন্ত ওই অগ্নিকুণ্ডের মধ্যে দিয়ে হত্যা করেছে। এই ধরনের টর্চার সেলের কথা তো আসলে আমরা আজকে আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আমি বিভিন্ন জায়গায়ও বলেছি যে আজকে যারা লোকাল রাজাকার ছিল বাঙালি, তাদের বিচার হয়েছে, কিন্তু বিহারিদের কথা কেউ বলছে না। অথচ এই বিহারিদের, আমার বাবার কাছে গল্প শুনেছি, 47-এর পরে যারা যখন এই দেশে চলে আসে তৎকালীন পূর্ব পাকিস্তানে, স্কুল কলেজ বন্ধ করে তাদেরকে আশ্রয় দিয়ে এই বাঙালিরাই খাইয়েছিল। অথচ এই 23 বছরে তারা আমাদেরকে আপন মনে করেনি, সেই 1200 মাইল দূরের পাকিস্তান তাদের কাছে আপন ছিল। সুতরাং এই জিনিসটাও ভেবে দেখা দরকার। আর সবশেষে আমি এইটুকু বলবো যে এই যে 30 লক্ষ শহীদদের আত্মা আজকে নিশ্চয়ই শান্তি পাবে বঙ্গবন্ধুর কন্যার এই দৃঢ় পদক্ষেপে, বিশেষ করে বিশ্বের বাঘা বাঘা লোকজনের ভূকুটি উপেক্ষা করে তৃতীয় বিশ্বের একটি দেশের একজন প্রধানমন্ত্রী এই রকম কমিটমেন্ট রাখতে পারেন, আমি মনে করি ইতিহাসে স্বর্ণাক্ষরে একটি লেখা থাকবে। সেই জন্যই আমি বলতে চাই যে এই 30 লক্ষ শহীদের জন্য 56,000 বর্গ মাইলে একটি দিবস থাকা উচিত, যেদিন রাষ্ট্র ওই নির্দিষ্ট দিনে 56,000 বর্গ মাইলের মানুষ এই শহীদদের সম্মান জানাবে, শ্রদ্ধা করবে ওই পরিবারগুলোকে ডেকে। তাহলেই এদেশের নতুন প্রজন্ম জানবে না, দেশের জন্য প্রাণ দিলে এভাবেই সম্মানিত হয়। সুতরাং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। ধন্যবাদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং সাইদুর রহমান আমাদের সাথে আজকের এই আলোচনায় থাকবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা যুদ্ধাপরাধী, যারা মানবাধিকার লঙ্ঘনকারী, ইতিহাসের সাধারণ সূত্র অনুযায়ী তারা আজ সর্বোচ্চ শাস্তি নিয়ে দণ্ডিত হয়েছেন। যে যত বড় শক্তিধর হন না কেন, বাংলাদেশের লাল সবুজ পতাকা খামচে ধরার যত অপচেষ্টাই করুন না কেন, বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা বারবার পর্যুদস্ত হয়েছেন। আর এ কারণেই এ সত্যই আবার নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলার মাটি দুর্জয় খাটি বুঝে নিক দুর্বৃত্ত। ধন্যবাদ সবাইকে।